যে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় এবং সে যদি ফুঁসে ওঠে, কোন রাষ্ট্র শক্তি তাকে দমাতে পারবে না। এই যে সার্বক্ষণিক একটা 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 বাস্তবতায় বসবাস করা, যে বাস্তবতাটা স্বাভাবিক বাস্তবতার সাথে একেবারেই আলাদা, ওই রকম একটি বাস্তবতার সৃষ্টি হয়। সেই সৃষ্টি হওয়ার কাজটি আমরা করেছি এবং আমরা ওই রকম স্পিরিচুয়াল বন্ডেজ তৈরি হলে কত বড় কাজ করা যায়। 24 তো বাংলাদেশের ইতিহাসে নয়, সারা পৃথিবীর ইতিহাসে আবার নতুন করে দৃষ্টান্ত স্থাপন করলো যে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় এবং সে যদি ফুঁসে ওঠে, কোন রাষ্ট্র শক্তি তাকে দমাতে পারবে না। এবং নানান ছোট বড় বিদ্রোহ আন্দোলনের একটা সম্মিলিত রূপ 69-এর গণঅভ্যুত্থান তৈরি হয়েছে। এবং সেটা যে জায়গায় বাংলাদেশের জনগণের কল্পনাকে নিয়ে গেছিল যে আমাদের একটা আলাদা পরিচয় রাষ্ট্র দরকার, সেই স্রোতকে আর পেছনে ফেলার কোনো সুযোগ ছিল না। ফলে রাজনৈতিক নেতৃবৃন্দ যাই করুক না কেন, আজকে 25শে মার্চ এই কথা বলাই যায়, রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকাকে নিয়ে আপনার নানান পর্যায়ে আলোচনা করতে পারবেন, কিন্তু জনগণ যে জায়গায় চলে গিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ওই মুহূর্তে আর কোনো থামানোর উপায় ছিল না। তো এই যে জনগণের এগিয়ে যাওয়া, মিছিলের সবচেয়ে যারা পেছনে থাকে তারা সবার আগে চলে যাওয়া এবং সামনের সারির লোকদের পেছনে চলে যাওয়া, এটা কিন্তু খেয়াল করবে যে তখন হচ্ছে গণঅভ্যুত্থান। যখন সামনের নেতৃত্ব আর সামনে নেই, জনতা সামনে চলে এসছে। ওই যে একটা ছবি আছে 69-এর গণঅভ্যুত্থানের, একটা শিশু সে মিছিলের সামনে স্লোগান দিচ্ছে, একটা বিখ্যাত 69-এর আইকনিক ছবি। সেটা দেখলে বুঝবেন যে এইটাই হচ্ছে অভ্যুত্থানের মানে যাকে বলে শাশ্বত রূপ। নেতৃত্ব কিন্তু তখন নাই। গত পরশুদিন আমি রংপুরে ছিলাম, বেশ কয়েকজন একেবারে আবু সাঈদের সাথে যারা ঘনিষ্ঠভাবে একই মিছিলে একই জায়গায় লড়াই করেছে, তারা আমাদের ইফতার অনুষ্ঠানে এসেছিলেন এবং আমার সাথে দেখা করতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন। তাদের অনেক ধরনের অভিজ্ঞতার কথা শুনলাম, অনেক ক্ষোভও তাদের কথা শুনলাম। প্রসঙ্গটা ওই আলোচনায় নয়, আমি যে জায়গায় যেতে চাইছি যে ওই মুহূর্তে একটা বাক্য তারা বলছিল যে ওই 14 তারিখের পরে না আর ঘরে থাকার কোনো অবস্থা ছিল না, মানে ঘরে থাকতেই পারছিলাম না।